বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এইচএসসি ওয়ালিম প্রথম দিবসের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমাদের ইংলিশ এক্সাম ফর এইচএসসি বইয়ের ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাস হচ্ছে ক্লুজ টেস্ট উইথ ক্লু। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এতটুকু পর্যন্ত 441 পেজ পর্যন্ত ইএফটির যে বিশ্লেষণ সম্পূর্ণ। এরপরে 442 পেজ থেকে আমাদের এইচএসসি এর ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লু এবং উইদাউট ক্লু, দুইটাই একসাথে এখানে দেওয়া হচ্ছে। দুইটার জন্যই একই নিয়ম, একই রুলস প্রযোজ্য, শুধুমাত্র একটাতে ক্লু দেওয়া থাকবে আর একটাতে ক্লু দেওয়া থাকবে না, জাস্ট এটুকুই পার্থক্য, অন্যটাই নিয়মাবলী সবকিছু একই রকম। মূলত এখানে এটাতে এখানে যেমন এখানে বলা আছে, এই টপিককে বলা করার জন্য প্যাসেজের অনুবাদ এবং পার্টস অফ স্পিচ বা পজ বোঝা জরুরি। অর্থাৎ তুমি এখানে যদি প্যাসেজের অনুবাদটা জানতে পারো এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা রাখতে পারো, সেক্ষেত্রে অবশ্যই তুমি এখানে ভালো করতে পারবে। তো সেই জন্য আমরা এখানে পার্টস অফ স্পিচ গ্যাপে বসানোর নিয়মাবলী, অর্থাৎ কোথায় কোথায় পার্টস অফ স্পিচ বসতে পারে সেই বিষয়গুলো আমরা এখানে সংযুক্ত করেছি, যেটা তোমার উইথ ক্লু এবং উইদাউট ক্লু দুটাই খাবার হয়ে যাবে। প্রথমে আমরা দেখি একটু গ্যাপের স্থানে ব্যক্তি, বস্তু, ধারণা, স্থান এর নাম প্রয়োজন হলে নাউন বসবে। যেমন গ্যাপের আগে থাকে এখানে এ, এন, দা, সাম, এনি, দিস, দ্যাট, দিস, দোজ ইত্যাদি থাকতে পারে। আবার প্রিপোজিশনের পরে নাউন বসে, যেমন ইন প্লাস গ্যাপ থাকলে সেক্ষেত্রে অন প্লাস গ্যাপ থাকলে, উইথ প্লাস গ্যাপ থাকলে সেখানে নাউন বসবে। আবার অ্যাজেটিভের পরে বসতে পারে গুড প্লাস, এখানে গ্যাপ থাকতে পারে, বিগ প্লাস এখানে গ্যাপ থাকতে পারে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দা সাপ্লিমেন্ট ইজ ভেরি ইউজফুল। একটা নাউন দরকার, এই যে দা এর পরে এরপর নাউন, দা সাপ্লিমেন্ট ইজ ভেরি ইউজফুল, এখানে কার জায়গায় বসছে, এখানে নাউন তার জায়গায় বসেছে। তাহলে এখানে হি লিভস ইন এ স্মল কান্ট্রি, সে কোথায় বাস করে, একটি ছোট দেশে বাস করে। তাহলে স্মল এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসছে কি নাউন। এরপর আমরা দেখি প্রোনাউন কোথায় বসে। গ্যাপের স্থানে নাউন পুনরাবৃত্তি এড়াতে প্রোনাউন, অর্থাৎ নাউন যেসব বসতে পারে, যেসব জায়গায় বসে সেম জায়গায় প্রোনাউনও বসে। পূর্বলিখিত ব্যক্তি বস্তুকে নির্দেশ করলে প্রোনাউন বসে, যেমন ভার্ব প্লাস প্রোনাউন, যেমন সি প্লাস হিম বা দেম, প্রিপোজিশন প্লাস প্রোনাউন, যেমন ফর প্লাস হার, এরকম আছে। যেমন রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম ইজ মাই ফ্রেন্ড। তাহলে এটার প্রোনাউন হচ্ছে কি হি, হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা। অর্থাৎ এখানে আমরা নাউনটা ইউজ না করে তার প্রোনাউনটা ইউজ করলাম। এরপর হচ্ছে এখানে হিটা হচ্ছে কি এখানে প্রোনাউন। এরপর আই নো দ্য বয়, আমি বয়টিকে চিনি। আই লাইক হিম, আই লাইক হিম, এখানে বয়টাকে উল্লেখ করা হয়েছে। এর পরবর্তী সেন্টেন্সে হিম, এখানে হিম মানে কে, এখানে এই বইটা। তাহলে আমরা নাউন যেখানে বসে সেখানে সেম ভাবে আমরা কি বসাতে পারি, প্রোনাউনও বসাতে পারি। এরপর আমরা একটি ভার্ব বসানোর নিয়ম, কোনো বাক্যে কাজ বা অবস্থা বোঝাতে ভার্ব দরকার হলে গ্যাপে ভার্ব বসবে। নিয়ম হচ্ছে বাক্যে মেইন ভার্ব না থাকলে ভার্ব বসবে। যেমন সাবজেক্ট প্লাস গ্যাপ আছে, অবজেক্ট আছে, সেক্ষেত্রে তাহলে কি বসবে, এখানে ভার্ব বসবে। এরপর হেল্পিং ভার্ব থাকলে মেইন ভার্ব বসবে। তাহলে হেল্পিং যেমন ইজ আছে, ইজের পরে কি বসবে, একটা মেইন ভার্ব বসবে। ওয়াজ, উইল, টু প্লাস ভার্ব বসতে পারে ইনফিনিটিভ হিসেবে। তাহলে আমরা একটু দেখি এখানে দে প্লে ফুটবল, তাহলে এখানে দের এবং ফুটবলের মাঝখানে গ্যাপ ছিল, তার মানে এখানে কি লাগবে, ভার্ব লাগবে। ভার্ব বসাতে হবে, দে প্লে ফুটবল। শি ইজ এ লেটার, শি ইজ এ লেটার, গ্যাপ এ লেটার, তাহলে এখানে কি বসতেছে, এখানে রাইটিং, শি ইজ রাইটিং এ লেটার, তাহলে এখানে কি বসছে, এখানে এই অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্বের পরে এখানে মেইন ভার্ব আসছে। এরপর আমরা কি দেখবো, অ্যাডজেক্টিভ বসানোর নিয়ম। নাউন বা প্রোনাউনকে বর্ণনা করলে বা বিশেষিত করলে অ্যাডজেক্টিভ বসে, যেমন গ্যাপের পরে নাউন থাকলে অ্যাডজেক্টিভ বসে, গ্যাপের পর কি থাকলে নাউন থাকলে অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভের স্থান। যেমন বি, লুক, সিম, বিকাম, ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। ইজ লুকস, ইজ লুকস, যেমন হি ইজ এ ক্লেভার বয়, হি ইজ এ ক্লেভার বয়, তাহলে এটা একটা নাউন, বয়টা নাউন, এর আগে বসছে না এই অ্যাডজেক্টিভ বসছে। তারপর এখানে দেখা যাচ্ছে দ্য স্কাই লুকস ব্লু, এখানে দেখতে কিরকম, ব্লু, এটার অবস্থা বলছে, দ্য স্কাই এর অবস্থা বোঝাচ্ছে। অবস্থার জন্য কি দিলাম আমরা, ব্লু দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসি আমরা অ্যাডভার্ব। ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে বর্ণনা করতে অ্যাডভার্ব বসে, অর্থাৎ অ্যাডভার্ব সে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। তাহলে এটা হচ্ছে কি, ভার্বের পরে বেশিরভাগ সময় অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, যেমন ভেরি প্লাস, কোয়াইট প্লাস। আবার অনেক অ্যাডভার্ব
প্লাস সরি অনেক অ্যাডভার্ব এলওয়াই হতে পারে, আবার এলওয়াই সব সব ওয়ার্ড, এলওয়াই যুক্ত সব ওয়ার্ড কিন্তু অ্যাডভার্ব না। যেমন নাউন প্লাস এলওয়াই হলে সেটা অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে সেটা অ্যাডভার্ব হয়। এই জিনিসটা মনে রাখতে হবে। এরপরে দেখি আমরা উদাহরণ হিসেবে হি স্পিক ক্লিয়ারলি, হি স্পিক্স ক্লিয়ারলি। এখানে এই কিসের উপরে বসছে, মেইন ভার্বের উপরে ক্লিয়ারলি বসছে। এখানে এলওয়াই আছে, ক্লিয়ারের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, এলওয়াই যুক্ত হয়ে এটা কি হলো, অ্যাডভার্ব হলো। ইট ইজ ভেরি বিউটিফুল, ইট ইজ ভেরি বিউটিফুল, এটাও ভার্বের পরে বসছে এবং অ্যাডজেক্টিভের আগে বসছে ভেরিটা, তাহলে এটা একটা কি, অ্যাডভার্ব। এই জায়গাগুলো খুবই খেয়াল রাখতে হবে কোন কোন জায়গায় বসতেছে। এবং এটা সম্পর্কে আরো আরো ভালোভাবে ধারণা পাওয়ার জন্য তোমাদের এই বইয়ের লাস্টের দিকে যে বেসিক গ্রামার আছে সেই বেসিক গ্রামারের পার্টস অফ স্পিচের অংশটা দেখে আসতে পারো, তাহলে সেক্ষেত্রে আরো বিস্তারিত তুমি জানতে পারবে এবং সম্পূর্ণ ভালোভাবে আনসার করতে পারবে। এরপর আসে আমার প্রিপোজিশন। নাম বা সর্বনাম বাক্যের সম্পর্ক দেখাতে প্রিপোজিশন লাগে। নিয়ম গ্যাপের পরে নাউন ও প্রনাউন থাকলে প্রিপোজিশন বসে। তাহলে কি বলা হচ্ছে এখানে, গ্যাপের পরে যদি নাউন ও প্রনাউন থাকে সেক্ষেত্রে সম্পর্ক তৈরি করার জন্য কি বসবে, প্রিপোজিশন। সিঙ্গেল ওয়ার্ড ইন্টারেস্টেড, এখানে ইন থাকতে পারে, অর্থাৎ ওই ইয়া যেগুলো আমরা প্রিপোজিশন সেগুলোর ক্ষেত্রে এখানে একটা একটা প্রিপোজিশন বসবে, যেমন ইন্টারেস্টেড ইন, তারপর হচ্ছে ডিপেন্ড অন, ফেমাস ফর হতে পারে, অফ হতে পারে, যেকোনো একটা বসতে পারে। তারপর এখানে দেখি আমরা উদাহরণ হিসেবে হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, সে কিসে আসক্ত, মিউজিক আসক্ত। দে ওয়েন্ট টু দ্য পার্ক, তারা কোথায় যাচ্ছে, মাঠে পার্কের দিকে যাচ্ছে, তাহলে এখানে দিকে বোঝাচ্ছে। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে নাউন, নাউনকে এখানে নাউনকে এর সাথে সম্পর্ক যুক্ত করার জন্য এখানে বসছে কি, টু। এরপরে আমরা কনজাংশনে দুটি শব্দ, বাক্য, উপবাক্য বা এখানে ক্লজ যুক্ত করতে কি লাগে, কনজাংশন লাগে। অর্থাৎ দুটি ক্লজ যুক্ত হলে কনজাংশন বসবে। কমন কনজাংশন এন্ড, বাট, অর, বিকজ, অলদো ইত্যাদি এগুলো বসতে পারে। যেমন হি কেম বাট হি ওয়াজ লেট, সে এসেছিল কিন্তু সে লেট করে এসেছিল। তাহলে বাটটা হচ্ছে এখানে কি, এই কনজাংশন, অর্থাৎ দুটি ক্লজ এখানে যুক্ত করছে, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুটি ক্লজকে যুক্ত করছে। এরপরে আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনি, তাহলে আই স্টেড হোম এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এই দুটো ক্লজকে যুক্ত করছে কি, বিকজ দ্বারা। এরপর আমরা আর্টিকেল বা ডিটারমিনার বসানো নিয়ম। তাহলে অনেক ক্ষেত্রে আর্টিকেল বা ডিটারমিনার বসতে পারে নাউনের আগে নির্দিষ্ট নির্দেশ করতে আর্টিকেল বা ডিটারমিনার বসে, এটা খুব বেশি দরকার। যেমন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ এন ডি বসে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের কি বসে, এ এন ডি। পরিমাণে সাম, এনি, মাছ, মেনি, ফিউ, লিটল, অর্থাৎ পরিমাণ বোঝালে সেক্ষেত্রে সাম, তারপর হচ্ছে এনি, মাছ, মেনি, ফিউ, লিটল ইত্যাদি বসতে পারে। যেমন এখানে দ্য বয় ইজ স্মার্ট, দ্য বয় ইজ স্মার্ট, তাহলে বয় এটা একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কি বসছে, দা বসছে। আই হ্যাভ মেনি বুকস, তাহলে এখানে একটা পরিমাণ বোঝাচ্ছে, তাহলে বুকস এর পরিমাণ, তাহলে এই জন্য মেনি বুকস, আই হ্যাভ মেনি বুকস, আমার অনেক বই আছে। এরপর এসে আমরা ইন্টারজেকশন বসানো নিয়ম। হঠাৎ আবেগ প্রকাশ করতে ইন্টারজেকশন বসছে, যেমন ওয়াও, হোয়াট সারপ্রাইজ, ওহ, আই ফরগট দ্য কি। তাহলে হঠাৎ আবেগ প্রকাশ করে দুঃখ, সুখ, দুঃখ ইত্যাদি এগুলো এইসব বোঝানোর ক্ষেত্রে সেখানে আমরা কি বসাতে পারি, ইন্টারজেকশন বসাতে পারি। এরপর আসি আমরা একটু পার্টিসিপল সম্পর্কে জানি। ভার্বের অ্যাডজেক্টিভ গ্রুপ, এটা ভার্ব হয়ে কাজ করে কিন্তু অ্যাডজেক্টিভের জায়গায় বসে। যেমন নাউনের আগে এ ক্রাইং বেবি, কান্নারত শিশু, তাহলে কার আগে বসছে, এখানে নাউনের আগে বসছে। কার জায়গায় বসছে, অ্যাডজেক্টিভের জায়গায় বসছে। এ ব্রোকেন গ্লাস, ভাঙা গ্লাস, নাউনের আগে বসছে, অ্যাডজেক্টিভের জায়গায় বসছে। এখানে আবার এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা ফার্স্ট পার্টিসিপল হিসেবে বসছে এখানে। এরপর এসে আমরা নাউনের পরে রিডিউস সংক্ষিপ্ত ক্লজ বা রিলেটিভ ক্লজ, যেমন দ্য বয় স্ট্যান্ডিং ডিয়ার ইজ মাই ব্রাদার, ওই দাঁড়িয়ে থাকা ছেলেটা আমার ভাই, ওই দাঁড়িয়ে থাকা ছেলেটা আমার ভাই। তাহলে কার পরে বলছে এখানে, নাউনের পরে, নাউনের পরে বসতে পারে। যেমন দা বয় এটা একটা নাউন, এরপরে বসছে কি, এই পার্টিসিপল, দা বয় স্ট্যান্ডিং, সংক্ষিপ্ত করা হয়েছে। তারপর হচ্ছে দ্য বুক রাইটেন বাই হিম ইজ ফেমাস, তার লেখা বইটি বিখ্যাত, তাহলে এখানে তার লেখা বইটি বিখ্যাত। তাহলে এখানে এই নাউন এর পরে বসছে কি, এই পার্টিসিপলটা। এরপর আসি আমরা মেইন ক্লজের আগে বা পরে বসতে পারে। যেমন ওয়াকিং অ্যালং দ্য রোড আই স হিম, রাস্তায় হাঁটতে হাঁটতে আমি তাকে দেখলাম। তাহলে ওয়াকিং এটা কার জায়গায় বসছে, মেইন ক্লজের আগে। মেইন ক্লজ থেকে অ্যালং দ্য রুট, অ্যালং দ্য রুট, আই স হিম, আমি তাকে দেখেছিলাম। তারপরে বলা হচ্ছে এখানে পরেও বসতে পারে। যেমন হি কেম রানিং, সে দৌড়াতে দৌড়াতে এলো, হি কেম রানিং, সে দৌড়াতে দৌড়াতে এলো এখানে। এরপর আসি আমরা জিরান্ড।
ভার্ব প্লাস আইএনজি এজ এ নাউন। এখানে পার্টিসিপল বসে হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, আর জিরান্ড বসে নাউন হিসেবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, দুইটাই কিন্তু ভার্ব প্লাস আইএনজি। আবার এটা ভার্ব প্লাস আইএনজি হতে পারে থার্ড ফর্ম হতে পারে, ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হলে থার্ড ফর্ম আর প্রেজেন্ট পার্টিসিপল হলে এই আইএনজি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরে সাবজেক্ট হিসেবে সে বসতে পারে জিরান্ড, স্মোকিং ইজ হার্মফুল। এখানে কার জায়গায় বসছে, সে সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্ট কাজ করছে এখানে। এরপর বসতে পারে অবজেক্ট হিসেবে, আই লাইক রিডিং, আমি পড়া পছন্দ করি। এরপর দেখি আমরা অবজেক্ট অফ প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন অবজেক্ট হিসেবে বসতে পারে হি ইজ ফন্ড অফ সিঙ্গিং, হি ইজ ফন্ড অফ সিঙ্গিং। এরপর বলা হচ্ছে আফটার সার্টেন ভার্বস, অর্থাৎ কিছু নির্দিষ্ট ভার্বের পরে এই জিরান বসে বসে, যেমন অ্যাভয়েড, এনজয়, স্টপ, ফিনিশ, সাজেস্ট, মাইন্ড ইত্যাদি। এইসব ভার্বের পরে কি বসে, ভার্বের সাথে আইএনজি বসে বা জিরান বসে। শি এনজয়স ড্যান্সিং, শি এনজয়স ড্যান্সিং। এরপরে আফটার পসেসিভ, অর্থাৎ পসেসিভের পরেও এই জিরান বসতে পারে। আই লাইক হিজ সিঙ্গিং, আমি তার গান গাওয়া আমার ভালো লাগে। আই লাইক হিজ সিঙ্গিং, অর্থাৎ হিজ এটা একটা পসেসিভ, পসেসিভের পরে হচ্ছে গিয়ে এই সিঙ্গিং জিরানটা। এরপর আরেকটা আছে পাস্ট পার্টিসিপল, ওইটা সেম পার্টিসিপলের মতোই। ভার্বের থার্ড ফর্ম, অ্যাডজেক্টিভ, পারফেক্ট টেন্স, প্যাসিভ ভয়েস, এই তিন জায়গায় বসে। কোথায়? এটা একটা ভার্বের থার্ড ফর্ম, অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে পারফেক্ট টেন্সে বসে, প্যাসিভ ভয়েসে বসে। অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাব্রুকেন চেয়ার, ভাঙ্গা চেয়ার। তাহলে এটা কি হিসেবে বসছে এখানে, অ্যাডজেক্টিভ হিসেবে, ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, পাস্ট ভার্ব। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট, সব ক্ষেত্রে কি হয়, ভার্বের থার্ড ফর্ম হয়। যেমন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। প্যাসিভ ভয়েস বসতে পারে বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেমন দাদু ওয়াজ ক্লোজড, দাদু ওয়াজ ক্লোজড, এটা প্যাসিভ ভয়েস হিসেবে ভার্বের থার্ড ফর্ম বসছে, অর্থাৎ পার্টিসিপল বসছে এখানে। এরপর রিডিউস ক্লজ, দ্য লেটার রাইটেন বাই হিম ইজ ইম্পর্টেন্ট, তার লেখা চিঠিটি গুরুত্বপূর্ণ। এই ক্লজকে ছোট করার জন্য এখানে পাস্ট পার্টিসিপল দ্য লেটার রাইটেন বাই হিম ইজ ইম্পর্টেন্ট। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক যে গুরুত্বপূর্ণ নিয়ম, এগুলো জানা থাকলে ইনশাল্লাহ তুমি, এবং অর্থ জানা থাকলে অবশ্যই যে কোনো প্যাসেজ তুমি আনসার করতে পারবে। তাহলে এখানে গ্যাপ প্রোনাটিক্সের মধ্যে আগে পরে শব্দের যুগে দেখে পজ টিক করো, আগে পরে শব্দ দেখতে হবে। তাহলে আগে কে আছে, আগে নাউন আছে নাকি ভার্ব আছে নাকি অ্যাডজেক্টিভ আছে, অর্থাৎ মাঝখানে কি বসতে পারে, অ্যাডজেক্টিভ বসবে নাকি নাউন বসবে নাকি ভার্ব বসবে, এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। এবং মেন আছে কিনা দেখো, না থাকলে সেটা বসাতে হবে। তারপর প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসে, এই জিনিসটা আমরা জানি বি ভার্ব প্লাস কি বসে, অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি। বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে কমপ্লিমেন্টের ক্ষেত্রে বসে এটা। নাউনের আগে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে। নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। আর অর্থ মিলিয়ে দেখা, অর্থ যাতে মিলে। আর ক্লজ দুটি হলে কনজাংশন, দুটি ক্লজের মাঝখানে যদি কি থাকে, গ্যাপ থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, কনজাংশন বসাবো। এরপর আসে আমরা এখানে কিছু প্র্যাকটিসে। প্রতিটি প্যাসেজের অনুবাদ এবং উত্তরের ব্যাখ্যা যুক্ত করা আছে, এটি প্রতিটি আইটেমে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই জিনিসটা এখানে লেখা আছে। তাহলে এই প্যাসেজগুলো যেভাবে দেওয়া হয়েছে, এভাবে আমাদের সেকেন্ড পেপারের যে 12টা আইটেম, এই যে আর্টিকেল, প্রিপোজিশন, ওয়ার্ড ফ্রেজ, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট সেন্টেন্স ইত্যাদি, এখানে 12টা আইটেম আছে গ্রামারে তোমাদের 60 মার্কসের। এই সবগুলো আইটেম এইভাবেই সাজানো হয়েছে। প্রথমে এভাবে সেন্টেন্সটা দেওয়া আছে, সাথে উত্তরগুলোও বোল্ড করে দেওয়া আছে, এবং অনুবাদের ক্ষেত্রেও এখানে জিনিসগুলো এ বি কি করে দেওয়া আছে, অর্থাৎ কি কি বোঝাচ্ছে, কোনটার অর্থ কি সেটা এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে, এবং এরপরে উত্তরগুলো কেন হচ্ছে সেই ব্যাখ্যাটাও করে দেওয়া আছে। তাহলে আমরা একটা প্যাসেজ পড়ে দেখি। এটা একটা বোর্ড কোয়েশ্চেন, দিনাজপুর বোর্ডে 2025 আসছিল। আমরা একটু দেখি। রুকিয়া ইজ এ বাংলাদেশি গার্ল who is about to finish school, but she has no hopes of going on to college. Like millions of other parents, Rukia's parents think that educating a daughter is a waste of time and money. They have decided that they will now marry her off and use their scarce resources for their son's education. Rukia used to worry about lessons and tests, but now she worries more about getting married and having children. She used to dream about being a teacher, but now faces a life of household chores and bringing up children. She used to be happy being a girl, but now wishes she were a boy. If she were a boy, she would be able
টু স্টাডি ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। তাহলে এখানে একটা রুকিয়ার যে পিছিয়ে পড়া অর্থাৎ মেয়েদের প্রতি যে একটা হীনমন্যতা সেই জিনিসটা নিয়ে তুলে ধরা হয়েছে। যেমন আমরা বাংলা একটু দেখি যে রুকিয়া একজন বাংলাদেশি মেয়ে যে তার স্কুলের পড়ালেখা শেষ করতে চলেছে কিন্তু কলেজে যাওয়ার কোনো আশা তার নেই। আরো লক্ষ লক্ষ বাবা মায়ের মতো রুকিয়ার বাবা মাও মনে করেন যে মেয়েদের শিক্ষিত করা সময় এবং অর্থের অপচয়। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এখন তাকে বিয়ে দিয়ে দিবেন এবং তাদের সীমিত সম্পদ তাদের ছেলের শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করবেন। রুকিয়া আগে আগে পাঠ এবং পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করত, কিন্তু এখন সে বিয়ে করা এবং সন্তান নেওয়া নিয়ে বেশি চিন্তিত। সে আগে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু এখন তার জীবন কাটবে ঘরের কাজ এবং সন্তান লালন পালনের আশঙ্কায়। সে মেয়ে হয়ে আগে সুখী ছিল, কিন্তু এখন সে ইচ্ছা করে যদি সে একটি ছেলে হতো যদি সে ছেলে হতো তবে সে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারতো। অর্থাৎ তার যে আক্ষেপ সেখানে বলা হচ্ছে তাকে বিয়ে দেওয়ার জন্য যে ইয়া হয়ে গেছে আমাদের সমাজের মতো। আমাদের সমাজে তাড়াতাড়ি যে বিয়ে দেওয়া হয় সেই প্রথাটাই এখানে তুলে ধরা হচ্ছে। তো আমরা একটু দেখি এখানে কি কি বসানো হচ্ছে। যেমন রুকিয়া ইজ এ বাংলাদেশি গার্ল, একটা বাংলাদেশি মেয়ে, ড্যাশ ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল বাট শি হ্যাজ নো হোপস অফ ড্যাশ অন টু কলেজ। তাহলে এখানে একটা সে বাংলাদেশি মেয়ে, সে তার স্কুল শেষ করেছে। যে তার স্কুল শেষ, তাহলে যে অর্থটা যে ইয়াটা আসে না এখানে, গ্যাপের ছিল, তাহলে যে মানি হু, হু বসবে এখানে। আর যদি সে ব্যক্তি হওয়ার কারণে হু বসছে, যদি বস্তু হতো হু ইজ বা ড্যাট বসতো। নো হোপস অফ অন টু কলেজ, তাহলে কলেজে যাওয়া, তাহলে যাওয়ার ইংলিশটা ছিল না এখানে, তাহলে আমরা দিয়ে দিলাম কি গোয়িং। অফ গোয়িং, এখানে অফের পরে ভার্বের সাথে আইএনজি বসছে। অন টু গোয়িং, গোয়িং অন টু কলেজ। Like millions of others parents, Rukia's parents think that educating a daughter is a waste of time and money. তাহলে এখানে দেখা যাচ্ছে তোমার সবগুলো বসানো হয়েছে। আমার যদি উত্তর ব্যাখ্যাগুলো একটু দেখি। যেমন এখানে হু, হু এখানে রুকিয়া একজন ব্যক্তি, তাই তাকে নির্দেশ করতে রিলেটিভ প্রনাউন হিসেবে হু বসেছে। এটি দুটি বাক্যকে যুক্ত করেছে। এরপরে গোয়িং, গোয়িং কেন বসানো হচ্ছে? হোপস অফ এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ইসের পরে হোপস অফ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, হয়ে এটা জিরান্ডের কাজ করে। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে ভার্ব বসলে তার সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়, আমরা জানি। ওয়েস্ট অর্থগতভাবে এখানে অপচয় বোঝাতে ওয়েস্ট শব্দটি বোঝানো হয়েছে। ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি, একটি বহুল ব্যবহৃত ফ্রেজ। তাহলে জাস্ট আমরা এখানে অর্থের উপর ডিপেন্ড করে জিনিসটা এখানে বসাতে হচ্ছে। তাহলে যেগুলো অর্থ, যেগুলো রুলস মিলবে না সেগুলো আমাদেরকে অর্থ দিয়ে বসাতে হবে। তাহলে এরপর দেখি আমরা ডিসাইডেড, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে। যেহেতু তারা ইতিমধ্যেই মনস্থির করেছেন তাই ডিসাইডেড শব্দটি বসেছে। তাহলে এখানে কি হিসেবে বসছে? এখানে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে দেখছি ডিসাইডেড, এই যে হ্যাভ, এখানে হ্যাভ আছে, হ্যাভের পরে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম বসছে এখানে। এরপর আমরা দেখি এখানে স্কার্স, স্কার্স একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হলো অপ্রতুল বা সীমিত। তাদের সম্পদের সীমাবদ্ধতা বোঝাতে ছেলের শিক্ষার আগে এই শব্দটি বসেছে। তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে যে একটু দেখাই আমরা, স্কার্স, এই যে স্কার্স রিসোর্সেস, এটা একটা নাউন, নাউনের আগে কি বসছে? অ্যাডজেক্টিভ বসছে। এরপরে দেখি আমরা ওরি, ইউজ টু একটি সেমি মডাল ভার্ব যার পর সবসময় ভার্বের বেস ফর্ম বা বর্তমান রূপ বসবে, তো বেস ফর্ম বসবে এখানে, তাই ওরি হয়েছে। এখানে যেটা ছিল সেটাই বসছে, অর্থাৎ এখানে বক্সের মধ্যে যেটা আছে যে ওরি সেটাই বসছে এখানে। এরপর আসি আমরা ম্যারিড, গেটিং ম্যারিড একটি ফ্রেজ যার অর্থ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এখানে গেট ভার্ব, এরপর বিয়ে হওয়ার অবস্থা বোঝাতে ম্যারিড বসেছে। কি বলা হচ্ছে এখানে? গেট ভার্ব, এরপর বিয়ে হওয়ার অবস্থা বোঝাচ্ছে কি, বোঝাতেই মূলত ম্যারিড বোঝানো হয়েছে, গেটিং ম্যারিড। এরপর দেখি আমরা ব্রিঙ্গিং, এন্ড দিয়ে দুটি সমজাতীয় শব্দ যুক্ত হয়, এমন এন্ড এর আগে যেটা থাকবে সে পরেও সেটা থাকতে হবে। যেহেতু আগে হাউস হোল্ড চোরস আছে, তারপর পরের অংশ ব্রিঙ্গিং আপ, লালন পালন করা, এই জিনিসটা অর্থপূর্ণ, এই জন্য এই ব্রিঙ্গিং শব্দটি বসানো হয়েছে। এরপর এসে আমরা অয়ার, এটি একটি আনফিল্ড উইশ বা অবাস্তব ইচ্ছা। গ্রামারের নিয়ম অনুযায়ী অবাস্তব ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে অয়ার বসে। উইশের পর অবশ্যই উইশের সাবজেক্ট যাই হোক না কেন এরপরে বিভার্ব হিসেবে অয়ারই বসবে, কারণ যেটা অবাস্তব অকল্পনীয় সেক্ষেত্রে সবসময় অয়ারই বসে, ওয়াজ বসে না। সাবজেক্ট যাই হোক না কেন সেক্ষেত্রে ওয়ারই বসবে। এরপর আসি আমরা যে নাম্বারে স্টাডি, এইবল টু এরপর ভার্বের বেস ফর্ম বসে। এখানে উচ্চশিক্ষার সুযোগের কথা বলা হয়েছে বলে স্টাডি শব্দটি সঠিক। তাহলে এখানে কিসের পরে বি এইবল টু এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, এই জন্য এখানে বসছে কি, এই যে শি উড বি এইবল টু স্টাডি ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস। এর একভাবেই আমাদের
প্রতিটি আইটেম সাজানো হয়েছে। এরপর আমরা একটু দেখি এগুলো হলো আর্টিকেলগুলো আমরা সেভাবে সাজিয়েছি সেম ভাবে। যেমন এখানে কিছু বেসিক রুলস দেয়া আছে, এই যে সেম পেপার আর্টিকেল কি এবং এখানে রুলস কি কি আছে যেগুলো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সেই রুলসগুলো এখানে দেওয়া হয়েছে, এগুলো না জানলেই নয়। সেগুলো দেওয়ার পরে আমরা এখানে সংযুক্ত করেছি কি যে এক্সারসাইজ। যেমন এখানে একটা প্রথম যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ is dash exquisitely designed building. In fact, it is wonder of modern architecture and technology. It is one of dash largest, the most spectacular parliament building in the world. Sorry, বলে ফেলছি আমি। It is dash highly expensive building. The maintenance cost of the parliament house is about 50 million taka per year. An American architect dash Louis Icahn designed this building. Every day, many visitors comes to visit the building. তাহলে এখানে প্রথমে বসবে কি দা পার্লামেন্ট, দা বসে যে কোনো কিছু একটা যে কোনো ঐতিহ্যবাহী কোনো নির্দিষ্ট ভবনকে নির্দিষ্ট করে বোঝালে সেক্ষেত্রে দা বসে। যেমন এই যে এখানে বলা হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুর আগে দা বসে, এখানে বাংলাদেশের সংসদ ভবনকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাই দা বসবে। তারপর হচ্ছে বাংলা the Parliament House of Bangladesh is an exquisitely designed building. এটা এখানে এটা একটা ভাওয়েল সাউন্ড হলে সেখানে কি বসে এন বসে, এই জন্য এই যে এখানে এক্সকিউজিট শব্দটি প্রথম অক্ষর ভাওয়েল, আমরা জানি ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দের আগে কি বসে এন বসে। সিম্বল এখানে ইনফ্যাক্ট ইট ইজ a wonder of modern architecture and technology, তাহলে এখানে কি বসছে এ, যেমন এই যে ওয়ান্ডার একটি বিস্ময়, এটি ধারণা সিঙ্গুলার নাউন এবং এর প্রথম অক্ষর ডাব্লিউ কনসোনেন্ট, তাই এরা কি বসছে এ বসছে। তারপর ইট ইজ ওয়ান অফ ড্যাশ লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটিকুলার পার্লামেন্ট বিল্ডিং, এখানে ওয়ান অফ দা বসবে কেন, এটা সুপারলেটিভের ক্ষেত্রে এই অ্যাসেটিভের আগে অর্থাৎ সুপারলেটিভ ফর্মের আগে দা বসে। ওয়ান অফ দা লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটিকুলার পার্লামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, যে এখানে লার্জেস্ট শব্দের একটি সুপারলেটিভ ডিগ্রি, গ্রামারের নিয়ম অনুযায়ী সুপারলেটিভের আগে সবসময় কি বসবে দা বসবে। এরপরে এই যে ওয়ার্ল্ডের পূর্বে কি বসছে দা বসছে। সূর্য চন্দ্র ইত্যাদি একক ও নির্দিষ্ট জিনিসের নামের আগে সবসময় দা ই বসে। এরপরে আসি আমরা ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটি একটি হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটা এখানে কি বসছে এ বসছে। কেন বসছে, এই যে হাইলি শব্দটি এইচ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে এবং এটি একটি সাধারণ বর্ণনা, তাই এখানে এ বসছে জাস্ট। এরপর আমরা দেখি maintenance cost of the parliament house is about 50 million টাকা per year. An American architecture Louis Icahn, এখানে কোনো কিছু দিতে হবে না, আর্কিটেক্ট একজন আমেরিকান আর্কিটেক্ট একজন স্থপতি লুই আইকান ডিজাইন দিস বিল্ডিং, এই যে এখানে কিছু বসবে না এবং জাস্ট এটা দিয়ে দিলাম, এখানে কিছুই বসবে না, ইউনিক দিতে পারি, এটা ছিল, এটা হয়তো বা প্রশ্নে আমাদের মিস্টেক হয়ে গিয়েছিল, এটা একটা আমাদের বুট কোয়েশ্চেন, এখানে হয়তো মিস্টেক ছিল এই জন্য আমরা দিয়ে দিয়েছি, এখানে এখানে কিছু একটা বসবে এই জন্য, এই যে ম্যাগনিফিসেন্ট অথবা ইউনিক, এখানে ভবনকে প্রশংসা করতে একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ আনা হয়েছে, কিন্তু এর আগে কি বসবে না আর্টিকেল বসবে না দিস। তারপর হচ্ছে মেনি শব্দটির পর সবসময় নাউন এর বহুবচন বা প্লুরাল বসে, তাই ভিজিটর এর সাথে এর যুক্ত হয়েছে ভিজিটরস হবে, এই যে জিনিসটা এভরিবডি মেনি ভিজিটরস কাম টু ভিজিট দ্য বিল্ডিং, অর্থাৎ এখানে কি বসবে না আর্টিকেল বসবে না, এখানেও খালি থাকবে। তাহলে এভাবেই আমাদের সবগুলো বিষয় সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ, এভাবে তোমরা সবকিছু বিষয় এখানে পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।